কোথাও কেউ নেই। পর্ব ৫। টেলিগ্রামে লেখা ছিল, ফরিদা সিরিয়াস, কাম ইমিডিয়েটলি। মামুন ধরেই নিয়েছিল সে মারা গেছে। আলম সাহেবকে যাবার বেলায় বলেও গেল বোনটা মারা গেছে বোধহয়। মৃত্যুর খবরে লোকজন সবসময় হকচকিয়ে যায়। আলম সাহেবও হকচকিয়ে গেলেন। কিভাবে মারা গেছে সেসব কিছু লেখেনি। অসুস্থ ছিল। ওর মৃত্যুটা আমাদের সবার জন্যই রিলিফ। বড় কষ্টে ছিল। তাই নাকি? জি। বাড়িতে গেলে ঘুমাতে পারতাম না। চিৎকার করতো সারা রাত। চোখে দেখা যায় না এমন কষ্ট। হয়েছিল কি? স্নায়ুর মধ্যে কি যেন হয়েছে। চিকিৎসা নেই কোনো। ব্যথা কমানোর ইনজেকশন দিয়েও কিছু হয় না। বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কথা খুবই সত্য। মামুন গত ১ বছরে একবার মাত্র গিয়েছিল বাড়ি। একদিন থেকে পালিয়ে এসেছে। সারা রাত উঠোনে মোড়া পেতে কাটিয়েছে। ভয়ঙ্কর একটা রাত। এখন বাড়ি গেলে সেরকম কোনো ঝামেলা হবে না। ঘুমানো যাবে। তাদের গ্রামের বাড়িটি খুব সুন্দর। পাকা দালান। পেছনের পুকুরটি বুজে গেছে। এটা ঠিকঠাক করতে হবে। মোনাকে নিয়ে গ্রামে আসতে হবে। সে কোনোদিন গ্রাম দেখেনি। গ্রাম সম্পর্কে তার ধারণা খুব খারাপ। ধারণা পাল্টে যাবে। মামুন বাড়ির পৌঁছালো সন্ধ্যার পর। চারদিকে কেমন অস্বাভাবিক নীরবতা। বসার ঘরে বারান্দায় হারিকেন জ্বালিয়ে কয়েকজন মুরব্বী বসে আছে। মামুনকে দেখেই তারা এগিয়ে এলেন। মৃদস্বরে কী সব যেন বলতে লাগলেন। কিছুই বোঝা গেল না। মামুনের বড় চাচা বললেন, তোমার লাগিয়ে অপেক্ষা। তুমি না অনে দম বাইর হইতাছে না। যাও ভেতরে বাড়িতে যাও। বইনের সাথে কথা কও। ফরিদা বড় খাটটায় পড়ে আছে। ঘরে দুটো হারিকেন, একটা কুপি। অনেক মেয়েদের ভিড়। মামুন ঘরে ঢুকতে ফরিদা গোমড়ানো থেমে গেল। সে পরিষ্কার ডাকলো, ভাইজান। মামুন অসহায়ের মতো তাকালো চারদিকে। ভাইজান বড় কষ্ট। হারিকেনের আলোয় চকচক করছে ফরিদার চোখ। চোখগুলো এখনো এত সুন্দর। ফরিদার শ্বাসকষ্ট শুরু হয়েছে। টেনে টেনে শ্বাস নিচ্ছে। মামুনের কি করা উচিত? কাছে গিয়ে বসা উচিত? হাতে হাত রাখা উচিত? কিন্তু জন্তুর মতো শব্দ যে করছে, সে কি ফরিদা? একজনকে হারিকেন উঁচু করে ধরলেন। ভালো মতো দেখাতে চান বোধ হয়। কি আছে দেখানোর? ফরিদার শ্বাস টানার ফাঁকে ফাঁকে বলল, গত বছর আপনি আসছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে কষ্ট হয়েছে। এমন কোনো মনের কষ্ট আছে যা এই তীব্র শারীরিক যন্ত্রণাকে স্পর্শ করতে পারে? মামুন ঘোলাটের চোখে তাকাতে লাগলো চারদিকে। একজন বুড়ো মহিলা বলল, পশ্চিম দিকে মুখ কইরা দেন। কলেমা তৈয়ব পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বাসকষ্ট সন্ধ্যা রাত্রে শুরু হলেও ফরিদা মারা গেল পরদিন সকাল ৯টায়। একবার কষ্টটা কমে যায়। সে চোখ বড় বড় তাকায় সবার দিকে। সেই তাকানো দেখেই মনে হয় সে বুঝতে পারছে সময় ফুরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে খুশি। সে অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। মামুন বাড়ি যাওয়ার সময় ঠিক করে রেখেছিল ২ দিন থাকবে। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। কাউকে কিছু বলে যাওয়া হয়নি। ২ দিনের বেশি থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে থাকলো ১১ দিন। ১২ দিনের মাথায় ঢাকায় ফিরে এলো। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। অনিদ্রাজনিত কারণে চোখ লাল। আলম সাহেব তাকে দেখে আঁতকে উঠলেন। মামুন শুকনো হাসি হেসে বললেন, সব ভালো তো? ভালো, সবই ভালো। আপনি কেমন? ভালোই। চিঠিপত্র আছে কিছু? জি না, চিঠিপত্র নেই। মোনা খোঁজ করেছিল? জি, এসেছিল একদিন। মামুন আর কিছুই জিজ্ঞেস করলো না। সারাদিন কাটলো ঘুমিয়ে। সন্ধ্যাবেলা একা একা একটা সিনেমা দেখতে গেল, দি বিস্ট। একজন মানুষ পূর্ণিমা রাতে কেমন করে নেকড়ে হয়ে যায় তার গল্প। প্রথম দিকে গল্পটা কিছুই ধরা যাচ্ছিল না। শেষ দিকে দারুণ জমে গেল। মামুন অবাক হয়ে লক্ষ্য করলো সে বেশ উত্তেজনা অনুভব করছে। শেষ দৃশ্যে সুন্দরী একটি তরুণী মেয়ের কৌশলের কাছে যন্ত্রটি পরাজিত হবার ঘটনা তাকে অভিভূত করে ফেলল। চারদিকে হাততালি পড়ছে। সে বহু কষ্টে হাততালি দেবার লোভ সামলালো। প্রথম থেকে ছবিটা মন দিয়ে না দেখার জন্য তার আফসোসের সীমা রইল না। মেসে রাতে খাবারের ব্যবস্থা আছে, তবুও সে হেঁটে হেঁটে নবাবপুরের এক দোকানে বিরিয়ানি খেতে গেল।
ছাত্র থাকাকালীন দল বেঁধে এখানে আসতো। অনেক দিন পর আবার আসা, সবকিছুই আগের মতো। 100 বছর পরেও বোধহয় দোকানটা এরকমই থাকবে। তবে বিরিয়ানি আগের মতো ভালো লাগলো না। চাল পুরোপুরি সেদ্ধ হয়নি, লবণও কম হয়েছে। আগে তেঁতুল টক দিত, এখন বোধহয় দিচ্ছে না। কাঁচামরিচের কোনো ঝাল নেই, মিষ্টি মিষ্টি লাগছে খেতে। মামুন প্লেট শেষ না করেই উঠে পড়ল। ঘুম ঘুম লাগছে, কিন্তু মেসে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না। রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো অর্থই হয় না। মামুন সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে গেল। অনেককাল আগে দল বেঁধে সবাই আসতো এখানে। একবার নৌকা ভাড়া করেছিল 8 ঘন্টার জন্য। বসিরের জন্য নৌকা ডোবার উপক্রম হয়েছিল। মামুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। লঞ্চ টার্মিনাল আগের মতো নেই। অনেকদিন আসা হয় না এই দিকে। সব বদলে যাচ্ছে। আলম সাহেব জেগে বসেছিলেন। মামুনকে আসতে দেখে উঠে এলেন। কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? মামুন অস্পষ্টভাবে হাসল। আপনি যাওয়ার পরপরই আপনার বান্ধবী এসেছিলেন। সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মামুন কোনো উৎসাহ দেখালো না। আপনাকে কাল সকালে তাদের বাসায় যেতে বলেছেন। কাল যাব কিভাবে? কাল কলেজ আছে। কাল শুক্রবার না? কাল তো ছুটি। ও হ্যাঁ, চিঠিও লিখে গেছেন একটি। আপনার টেবিলে রেখে দিয়েছি। আর ভাত তরকারিও ঢাকা দিয়ে রেখেছি। আপনার শরীর ভালো তো মামুন সাহেব? জি ভালো। চোখ লাল হয়ে আছে। সারাদিন ঘুমিয়ে তো তাই সারাদিন ঘুমিয়েছি তো তাই। সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলেন? একটা ছবি দেখলাম, নাচ সিনেমায়, দি বেস্ট। ভালো ছবি। আলম সাহেব অবাক হয়ে বললেন, সিনেমা দেখতে গিয়েছিলেন? জি। মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই, দেখে আসি। ভালোই করেছেন। ছাত্র জীবনে খুব ছবি দেখতাম। রোমান হলিডে ছবিটা মোট 11 বার দেখেছিলাম। ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মামুন চিঠিটা পড়ল। 2 লাইনের চিঠি। আগামীকাল আমাদের বাসায় দুপুরের ভাত খাবে। সকালে চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওদের ওখানে যাওয়ার ব্যাপারে মুনার খুব আপত্তি। মামা পছন্দ করেন না। একবার গিয়ে তো বেইজ্জতে অবস্থা। ভদ্রলোক একটা কথাও বললেন না। সালামের জবাব পর্যন্ত দিলেন না। রাগ দেখাবার জন্য তার সামনে কাজের মেয়েকে বিনা কারণে একটা চড় দিলেন, যে মেয়েটি উল্টে চেয়ারে এসে পড়ে গেল। বিশ্রী অবস্থা। মামুন সাহেব? জি। ভাত খান? না, ভাত খাবো না। ভাত খেয়ে এসেছি। চা খাবেন? চলেন, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। মামুন কোনো রকম আপত্তি করল না। চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ কষ্ট সংসারে থাকেই। দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হয়। জন্ম নিলে মৃত্যু লেখা থাকবেই। কি বলেন? তা তো বটেই। আপনি এইসব নিয়ে ভাববেন না। না, আমি ভাবি না। চা খেতে খেতে আলম সাহেব মৃদু স্বরে বললেন, দাড়ি টাড়িগুলো কেটে ফেলেন, ভালো লাগছে না। জি কাটবো, কালই কাটবো। মুনা সকাল থেকে মামুনের জন্য অপেক্ষা করছিল। 11টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এরকম মনে হবার কারণ নেই, কিন্তু মনে যখন হয়েছে তখন সে সত্যি আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা একটা পরীক্ষিত সত্য। যদি কখনো মুনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মুনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও। ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি? হয়তো খাবার পায়নি। শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন 10 বার আসে। এটা তো মামা ঠিক বললে না। সে এ বাসায় একবারই এসেছিল। তুমি একটা কথাও বলনি। উল্টে এমন ব্যবহার করেছো, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করেছে। তোমার বোধহয় মনে নেই। শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসো। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে কি এটা ফয়সালা করতে চাই। লোকজন কথা বলা বলি শুরু করেছে। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কি বলল? নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন, ভাগ্নের বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের একসাথে রিকশায় যেতে দেখেছে। আমি লজ্জায় বাঁচি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা এখনো হয়নি।
মামুন কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরালেন, দামি সিগারেট। আজকে এই বিশেষ উপলক্ষে তিনি 5টি 5 কিনেছেন। মোনা, যা বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মোনা রান্নাঘরে ঢুকলো। বকুল সারা সকাল চুলোর পাশে বসে তার ফর্সা লাল টুকটুকে করেছে। মোনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কে করতে বলেছে? বাবা। আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টেপে হাসলো। মোনা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুশি হয়েছো, কিন্তু মুখে বলছো এই কথা, এই জন্য হাসছি। কি সব পাকাপাকি কথা বলছিস, গা জ্বলানোর মতো কথা। বকুল বিব্রতকর ভঙ্গিতে বলল, রাখছো কেন আপা? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না। বসতে লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পারবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে, মাথা ধরেছে। আমি শুয়ে থাকবো। মামুন ভাইয়া তো দেরি করছেন কেন আপা? তুমি কখন আসতে বলেছো? মোনা তার কথার জবাব না দিয়ে চলে গেল। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। গত কয়েকদিন থেকে মোনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহানা আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না। কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢাললো। আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগী রাগী, যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্য বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনাপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর স্বরে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন? বকুল চমকে উঠল, ক্ষীণ স্বরে বলল, কে বলল? আমি দেখলাম। ডেকেছিল তাই গিয়েছিলাম, কি হয়েছে তাতে? আমি মুনাপাকে বলে দিব। দিস, যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে চলে গেল। সে অবশ্য মুনাপাকে কিছুই বলবে না, তার স্বভাবের মধ্যে এটা নেই। একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবে বকুলের হাত পা কাঁপতে লাগলো। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়। সে স্কুল থেকে ফিরছিল। চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়ে হাসি মুখে ডাকলেন, এই বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস, ঘেমে টেমে কি অবস্থা, ভেতরে এসো, ফ্যানটার নিচে দাঁড়াও তো, ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণস্বরে বলল, জি না। তিনি না শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে একটা বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই সে বলল না। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল। কেউ যদি দেখে ফেলে। তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়, বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগলো। তিনি তার ভয় হচ্ছে এখনই এসে সব বলবে, ডাক্তার সাহেব আমাকে ডাকে। কিন্তু কেউ, সে এরকম কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সরাতে লাগলো। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে 1 কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগলো। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে, এই জন্য। বকুল কিছুই বলল না। কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজার জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিকে অন্ধকার। সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি আমি মোনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করলো না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি। তার জন্য কেমন অনুশোচনাও হলো না। মোনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো ভেতরে এসো। মোনা একবার ভাবলো বলবে না, বসবো না, কিন্তু গম্ভীর মুখ করে চলে যাবে। কিন্তু যেতে পারলো না। মুখ ভর্তি দাড়িতে কেমন অদ্ভুত লাগছে মামুনকে। মুখের ভেতরে ধরা যাচ্ছে না। মুখ কেমন রোগা রোগা। সারাদিন ঘুমানোর জন্য চোখ লাল।
মুনা ভিতরে ঢুকলো। বসো, চেয়ারটায় বসো, চা খাবে? হুম। কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলে মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মুনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসার সময় কেমন অদ্ভুত ভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগলো। তার মনেই রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সে চা পিরিচে দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়ে গেছে। মামুন বিষাদ ঠান্ডা চাতে চুমুক দিয়ে তীর নিঃশ্বাস ফেলল। মুনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু অবশ্য ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখেই দিতে পারতে না। মামুন চুপ হয়ে রইল। মুনা বলল, দুপুরে কিছু খেয়েছো? না। কেন খাওনি? ঘুমিয়ে পড়লাম। 10টা থেকে ঘুমিয়ে পড়লাম। খিদেও হয়নি। এখন হয়েছে? হুম। চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাসায়। রাতে খাবে। ঠিক আছে, চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মুনা? হ্যাঁ, ভালো। টনসিলের ওটা কমেছে, তাই না? হ্যাঁ। তুমি দাড়ি রেখেছো কেন? দাড়ি রাখবো কেন? কয়েকদিন কাটা হয়নি সেজন্য। তোমাদের বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই, ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো বলনি। মামুন চুপ করে রইল। মুনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না। এটা ঠিক না। এতে মনের উপর চাপ পড়ে। হুম। তোমার ভাই বোনদের কথা কিছুই আমি জানি না। মামুন চাপা স্বরে বলল, ওই একটাই বোন আমার। মরবার সময় খুব কষ্ট পেয়েছে। খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসার চেষ্টা করলো। সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করলো। মুনা ক্ষীণকণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না তো। ওইসব নিয়ে আমি ভাবি না। চলো যাই। মুনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো। খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হ্যাঁ। কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে। দাড়ি বেশি বড় হয়ে গেছে। নিজে নিজে কাটা যাবে না। ম্যাচের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটা ছেলে শেভ করাচ্ছে। তার পাশে একটা রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো। বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না। এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মোনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন যেন পাশে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরো রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিক্সা ভাড়া নিল। রিক্সায় উঠলেই মামুন এক হাত মোনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সেরকম কিছু করলো না। লাজুক প্রেমিকের মতো সংকুচিত ভাবে বসে রইল। মুনা বলল, তোমার ভাই বোন? মামুন জবাব দিল না। মুনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে। মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে। হয়তো জবাব দিয়েছে, মুনার মনে নেই। নাকি এই প্রশ্ন সে কোনোদিনও করেইনি। মুনা আবার জিজ্ঞেস করলো, ভাই বোন তোমরা? 2 ভাই 1 বোন। অন্য ভাইটি কি করে? ছোটবেলায় মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে। মুনা কিছু বলল না। মামুন বলতে লাগলো, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে নেমেছিলাম। আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি। হঠাৎ মোনা বলে, থাক, বলার দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন, শোনো। কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ। ডুবে যেতে ধরেছি। বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরলো। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুইজনেই। মোনা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, হুডটা তুলে দাও না। মামুন হুড তুলল না। গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগলো। তারপর কি হয়েছে শুনো। দুজনে আত্মরা অবস্থায় উদ্ধার করা হলো। একজন বাঁচলো, একজন বাঁচলো না। মোনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন, এখন আছি আমি একজন। এবং আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমিও থাকবো না। সে তো কেউই থাকবে না।
না তুমি, না আমি। না তুমি বুঝতে পারছো না, আমি নিজেও বেশি দিন বাঁচবো না। রিক্সা থামিয়ে মামুন সিগারেট কিনলো, জর্দা দিয়ে পান বানিয়ে রিক্সায় উঠে এলো। মুনা অবাক হলো, পান খাবে নাকি? হুম। কেমন যেমন বমি বমি আসছে। আমার শরীরটা বেশি ভালো না মুনা। মুনা তার হাত ধরলো। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মতো মুনা নিজে তার হাত বাড়ালো। এই জন্য তার কোনো রকম লজ্জা লাগলো না। মুনা নরম স্বরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আসছে। থাকতে পারে। মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছো? অভ্যাস। অভ্যাসের বশে টানছি। টানতে ভালো লাগছে না, তবু টানছি। ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন যেন একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটা তোমাকে দেখিয়ে আনবো। কাল সময় হবে? অফিস ছুটির পরে হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট ফিক্স করে ফেলি। কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ফেলা ঠিক হবে? যাক, কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না। আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটলো চুপচাপ। দুজনেই কেউ কোনো কথা বলল না।